নিভু নিভু নেই তাকিয়ে রইল সাদাফের দিকে, কিন্তু ঘুমটা বড্ড বেমানি করছে নূরের সাথে। চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না নূর, খুব কষ্ট হচ্ছে। কিন্তু নূর কষ্ট করবে, চোখ বন্ধ করবে না নূর, দেখবে চেয়ে চেয়ে তার শখের পুরুষটিকে। ফজলুর রহমান তাকিয়ে রইলেন সাদাফের দিকে, চেহারার অবস্থা যেন বড্ড বিধ্বস্ত। এমনিতে দুদিনের জ্বর, তার উপরে অফিসের এত টেনশন, আর নূরের জন্য সেই দুশ্চিন্তায় গাড়ি চালাতে এসেছে। সব মিলিয়ে সাদাফের দিকে চেহারার দিকে যেন তাকানো যাচ্ছে না, যেন মনে হচ্ছে শতাব্দীর ক্লান্তি ওর চেহারায় ভর করেছে। পরনের শার্ট কুঁচকে রয়েছে, জায়গায় জায়গায় ঘামে ভিজে গিয়েছে। সাদাব ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে এলো নূরের বেডের কাছে। হুমায়ুন রহমান, ফজলুর রহমান নূরের বেডের পাশেই দাঁড়ানো ছিল। নওরিন আফরোজ ও সামিহা বেগমও পাশে দাঁড়ানো ছিল। রুমের ভেতর সাইমন রিমা সোফায় বসে তাকিয়ে আছে, যেন অবাক হয়ে গেল সবাই। সাদাব ভাই এত দ্রুত কি করে এলো? মনে হলো যেন 10 থেকে 15 মিনিট আগেই কথা তো বলল। সাদাব নূরের মাথার কাছে এসে দাঁড়ালো, এক হাত রাখলো নূরের মাথায়। নূর এখন চোখ বন্ধ করে ফেললো, চোখের কোণায় যেন জল চিকচিক করছে। সাদাব হাঁটু ভেঙে নূরের কাছে বসলো। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান একটি কথাও বললেন না। কেন যেন হুমায়ুন রহমান নিজেকে খুব অপরাধী ভাবছে। নিজে থেকে কেন ছেলেটাকে জানালো না? কেন এত দেরিতে জানাতে পারলো? যেখানে সবার আগে জানার একমাত্র অধিকার ছিল সাদাবের, সেখানে সবার পরে সাদাবকে জানানো হলো। ফজলুর রহমানও আরেকটি কথা বলে না। মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। মেয়েটা নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু এখন আর এখানে দাঁড়াতে চাচ্ছেন না ফজলুর রহমান। সর্বপ্রথম ফজলুর রহমান চুপচাপ নিঃশব্দে হসপিটালের কেবিন রুম ত্যাগ করলেন। ধীরে ধীরে এক একে সবাই হসপিটালের কেবিন রুম থেকে বের হয়ে গেলেন। কাউকে যেন কোনো কিছু বলতে হলো না, বুঝিয়ে দিতে হলো না। সবাই যেন নূর আর সাদাবকে একটু আলাদা স্পেস দিতে চাচ্ছে, তাই সবাই বের হয়ে গেলেন রুম থেকে। নূর চোখ বন্ধ করে ঠোঁট দুটো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সাদাব ধীরে ধীরে হাত উঠে আঙুল দিয়ে খুব নরম ও কোমলভাবে নূরের চোখের পানিগুলো মুছে দিল। হালকা ঝুঁকে এসে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, খাচ্ছিস কেন বাগদি? কি হয়েছে তোর? এই তো আরেকটু পরে সুস্থ হয়ে যাবে, আমি চলে এসেছি না? নূর পিট পিট করে চোখ দুটো খুললো, খুলে বলল, সাদাব ভাই, আপনি এত দেরিতে কেন এসেছেন? আমি তো কত অপেক্ষা করেছিলাম আপনার জন্যে। আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। সাদাব মুচকি হেসে নূরের চোখের পানি একটু একটু করে মুছে দিয়ে বলল, এখনো সাদাফ ভাই? আর কতবার কবুল করলে আমি তোর ভাই থেকে স্বামী হতে পারবো, বলতে পারিস নূর? নূর চোখ বন্ধ করে ফেলল লজ্জায়। সাদাব নূরের চুলগুলো ধীরে ধীরে হাত বুলাতে বুলাতে বলল, নূর, একবার আমাকে সাদাফ বলে ডাকবি? নূর না সূচক মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে বলল, না, আপনাকে আমার নাম ধরে নয়, এমনি ডাকতে ভালো লাগে। সাদাব নূরের দিকে ঝুঁকে বলল, আমার যে একবার শুনতে ইচ্ছে হচ্ছে, আমার নূর আমাকে সাদাফ বলে ডাকবে। নূর চোখ বন্ধ অবস্থায় বলল, না, এখন না, পরে ডাকবো। সাদাব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখ বন্ধ করে তিরতির করে কাঁপতে থাকা নূরের দিকে। তারপর বলল, কথা দিচ্ছিস তো পরে আমাকে সাদাফ বলে ডাকবি? ঠিক আছে, তোর কথাই রইল। আর তো বেশি দিন নেই, আর মাত্র 12 দিন। 12 দিন পর তুই আমাকে সাদাফ বলে ডাকবি, কেমন? বলল সাদাব। নূর জবাবে শুধু মুচকি হাসলো, কিন্তু কোনো কথা বলল না। সাদাব তাকিয়ে রইল নূরের চেহারার দিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে মুখে হাসি থাকলেও পুরো চেহারায় যেন ব্যথার ছাপ স্পষ্ট। সাদাবের ইচ্ছে করছে ওর সমস্ত ব্যথা নিজের মধ্যে নিয়ে নিতে, কিন্তু মানুষ যে বড় অরগ, যতই ভালোবাসুক থাকুক, চাইলেও কেউ কারো ভাগের কষ্টের ভাগ নিতে পারে না। সাদাব ঝুঁকে এসে নূরের কপালে আরেকবার অষ্ট ছোয়ালো, তারপর ধীরে ধীরে বলল, চোখ খোল নূর, তাকা আমার দিকে। নূর পিটপিট করে চোখ খুলল, সাদাফের দিকে তাকালো। সাদাফ নূরের একটি হাত নিয়ে হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলল, কি ভীষণ অপারক লাগছে নিজের কাছে নিজেকে। তোর এই ব্যথা যে আমি নিজের মধ্যে নিতে পারছি না, তোর ব্যথাগুলো আমি কমিয়ে দিতে পারছি না নূর, কিন্তু ভালোবাসা দেব অনেক। যে ভালোবাসা দিয়ে ব্যথাগুলো সরিয়ে দিতে না পারলেও ব্যথাগুলো যেন একদিন ভুলিয়ে দিতে পারি। বলেই নূরের হাতে আবারও চুমু খেলো সাদাব। অর্ড বয়সে বাহিরে দাঁড়াতে ফজলুর রহমান জিজ্ঞেস করলো, কি হয়েছে? ছেলেটি বলল, ফাইল নিয়ে ডাক্তারের কেবিনে আসুন, রুগীর ব্যাপারে কথা বলবে। হুমায়ুন রহমান দাঁড়িয়ে গেলেন যাওয়ার জন্য। ফজলুর রহমান বললেন, ভাই, আপনি থাকেন, আমি যাচ্ছি, সমস্যা নেই। বলেই ফাইল নিয়ে দ্রুত চলে গেল ডাক্তারের কেবিনে। ডক্টর ফাইলগুলো দেখতে দেখতে বললেন, আপনার মেয়ের ওভারিয়ান সিস্ট অর্থাৎ ডিম্বাশয় ছোট ছোট টিউমার, যা বাড়ন্ত অবস্থা রয়েছে। ওষুধ দিয়ে দিচ্ছি, যদি গ্রোথ স্থির থাকে বা কমে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি গ্রোথ না কমে তাহলে হয়তো সামনে গিয়ে অপারেশন করাতে হবে। এর অনেক সাইড ইফেক্ট রয়েছে। আশা করি আপনি জানেন ওর এই ওভারিয়ান সিস্টের ব্যাপারে, কারণ ওর পিরিয়ড নর্মাল বা স্বাভাবিক হয় না, ও অনিয়মিত পিরিয়ড। এটা তো আর হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। ফজলুর রহমান বললেন, জি, এর আগেও একবার হয়েছিল, তবে হাসপাতালে ভর্তি রাখতে হয়নি। আর টেস্ট করানোর পর জানতে পেরেছি কিছুদিন ওষুধ খাওয়ানোর পর
বলেছিল কমে গিয়েছে। ডক্টর ফজলুর রহমানের দিকে তাকালেন, তারপর বললেন, যখন বলেছেন কমে গিয়েছে বা কোনো উপসর্গ দেখা দেয়নি, এরপর আপনি কোনো টেস্ট করেননি? ফজলুর রহমান যেন চুপ হয়ে গেলেন কথাগুলো শুনে। বললেন, না, যখন দেখলাম সব কিছু নর্মাল হয়ে গেছে আর ডাক্তার নিজে থেকেও বলল কমে গিয়েছে, তাই আর টেস্ট করায়নি। ডক্টর বললেন, ওষুধগুলো হয়তো আরও কিছুদিন কন্টিনিউ করা দরকার ছিল, কিন্তু করেননি, যার জন্য আবারও বেড়েছে। তবে এখন যে ওষুধগুলো দিচ্ছি দীর্ঘমেয়াদী, ওষুধগুলো খেতে হবে এবং এতে অনেক সময় বাচ্চা গর্ভধারণের সমস্যা হতে পারে। গর্ভধারণ খুব দেরিতে হতে পারে অথবা কখনো নাও হতে পারে। যদি ঔষধ খেলে কমে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু যদি না কমে গ্রোথ এভাবেই থাকে তাহলে অপারেশন করাতে হবে। আর অপারেশন করালে কি হবে এতটুকু নিশ্চয়ই জানেন আপনি। ফজলুর রহমান কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনি এটাকে মনে মনে ভয় পেয়েছিলেন এবং এখনও পাচ্ছেন। কারো কাছে কখনো বলা হয়নি এই কথাটি। নূরের এই সমস্যাটির কথা উনি আগে থেকেই জানতেন, কখনো কারোর সাথে শেয়ার করেননি কথাটা। ডক্টরের দিকে তাকিয়ে ফজলুর রহমান বললেন, আমার মেয়েটাকে সুস্থ করে দিন ডাক্তার। এমনও ওষুধ দিন যাতে ওর স্টিকগুলো কমে যায় আর কখনো না হয়। আমার মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। নূরের হাত ধরে নূরের দিকে অপলক চেয়ে আছে সাদাব। এতক্ষণে নূর ঘুমিয়ে গিয়েছে। ঘণ্টাখানিক আগে ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশনের প্রভাবে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সাদাফের হাত আঁকড়ে ধরে নূর। ক্যাবিনে প্রবেশ করলেন ফজলুর রহমান। প্রবেশ করে দেখলেন সাদাব নূরের হাত ধরে নূরের দিকে তাকিয়ে আছে। ফজলুর রহমান ফাইলটি একটু পিছিয়ে লুকিয়ে ফেললেন। এই মুহূর্তে সাদাফের সাথে এসব নিয়ে কথা বলতে চাচ্ছে না, তাই ধীরে ধীরে ফাইলটি নূরের ব্যাগে কাপড় চোপড়ের পিছনে লুকিয়ে সাদাফের কাছে ধীরে ধীরে হেঁটে আসলেন। তারপর বললেন, বাসায় গিয়ে রেস্ট কর। সারাদিন ধরে তো অনেক টেনশন করলি, অনেক কাজ করলি, এখন আবার আর না হয় বাসায় গিয়ে রেস্ট কর। সাদাফ চোখ তুলে তাকালো ফজলুর রহমানের দিকে। সাদাফের চোখ দুটো ছলছল করছে, যেন পারে না এই মুহূর্তেই কান্না করে দিবে। ফজলুর রহমান তাকিয়ে দেখলেন সাদাফের এই অবস্থা। পুরুষ মানুষে যে কাঁদে কষ্ট পেলে কাঁদে সাদাফ তার প্রমাণ। যদিও কখনো কাউকে কাঁদতে দেখেনি ফজলুর রহমান, কিন্তু নিজে তো কত শতবার কেঁদেছে আড়ালে। নূরের কথা ভেবে, নূরের ভবিষ্যতের কথা ভেবে কতবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কতবার আল্লাহর কাছে চেয়েছে তার জীবনের বিনিময়ে হলেও যেন নূরের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। ফজলুর রহমান যেদিন থেকে জানতে পেরেছিলেন, আল্লাহর কাছে কত শতবার মোনাজাতে চেয়েছিলেন মেয়েটার ভবিষ্যৎটা জানি এরকম না হয়, সব কিছু যেন ঠিক হয়ে যায়। আল্লাহ কি তবে শোনেননি তার কথা? উনি কি কোনো পাপ করেছিলেন যার শাস্তি হিসেবে নূরের জীবনে এরকম অভিশাপ দিয়ে দিয়েছে? মানুষ বলে ব্যক্তি জীবনে পাপ নাকি তার সন্তানের উপর বর্তায়, কিন্তু ফজলুর রহমান মনে মনে কত শতবার চিন্তা করেছেন কি এমন পাপ করেছিলেন উনি, খুঁজে পায় না। কিন্তু তার মেয়ের ভাগ্যটা কেন এমন হবে? যদি ডক্টর যা বলেছে তা সত্যি হয়, তখন দুটো হাতই যে তার, একটি যে তার ছেলে, একটি তার মেয়ে, কাকে কষ্ট দিবে? কার কষ্টের চোখে পানি মুছবে উনি, যে ভেবে কুল পায় না। একবার যখন নূরের পেটে ব্যথা হয়েছিল, ফজলুর রহমান আর সামিহা বেগম নিয়ে গিয়েছিলেন নূরকে হসপিটালে। সাদাত তখন বিদেশে, হুমায়ুন রহমান ব্যবসার কাজে একটু বাহিরে গিয়েছিলেন। সাইমন রিমা তখন ছোট, ওরা কিছুই জানে না। 2 বছর আগের ঘটনা। হঠাৎ নূর একদিন পেট ব্যথা নিয়ে দৌড়াতে দৌড়াতে এলো। তখন নূর এত শত বুঝতো না, এখনই তো কম বোঝে। তখন তো আরও ছোট ছিল। পেটে ব্যথা করছে বলে ছটফট করতে করতে যখন ফজলুর রহমানের কাছে এলো, তখন সামিহা বেগম চুপি চুপি বলেছিলেন পিরিয়ড চলছে। কিন্তু মেয়েরা এত কান্না, এত চিৎকার দেখে উনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। হসপিটালে নিয়ে গিয়েছিলেন। পরীক্ষা করে ডক্টর জানায় ছোট ছোট সিস্ট দেখা দিয়েছে। এত অল্প বয়সে এত ছোট ছোট সিস্ট, উনি অবাক হয়ে গিয়েছিলেন শুনে। এটা কোন পাপ ওনার যে ওনার মেয়ের উপরই এরকম একটা অভিশাপ নেমে এসেছে? পরে ডক্টর জানায় চিন্তার তেমন কিছু নেই, ওষুধ দিবে। ওষুধ চলতে থাকলে ধীরে ধীরে সিস্ট কমে যাবে, ধীরে ধীরে ছোট হতে হতে মিলিয়ে যাবে। অপারেশন পর্যন্ত যাওয়া লাগবে না। যেহেতু তখন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট ছিল, পরে দীর্ঘদিন ওষুধ খাওয়ায় ফজলুর রহমান সবার চোখের আড়ালে, কেউ যেন দেখতে না পারে। কয়েকবার টেস্ট করায় নিজেই, মেয়েকে নিয়ে এমনকি সামিহা বেগমকে পর্যন্ত জানায়নি। চিন্তা করেছিলেন মায়ের মন চিন্তায় অসুস্থ হয়ে পড়বে, কান্নাকাটি করবে, তাই উনি চুপচাপ নূরকে নিয়ে বাহিরে বের হবার কথা বলে ডক্টরের কাছে নিয়ে টেস্ট করাতো এবং ওষুধ খাওয়াতো নূরকে নিজে এসে চুপি চুপি রুমে। 3 মাস ওষুধ খাওয়ানোর পর ডক্টর যখন জানায় ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে, একদম মিলিয়ে গেছে, আর টেনশনের কোনো কিছু নেই, উনিও খুশি হয়ে ওষুধ বন্ধ করে দিয়েছিলেন।
নূর ততদিনে ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছিল এবং চুপি চুপি ওষুধ খাওয়ানোটাও খুব ঝামেলা ছিল। এভাবে 2 বছর চলল। এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু মনের কোথাও একটা সন্দেহ থেকে গিয়েছিল, একটা ভয় ঢুকে গিয়েছিল যে নূর কি কখনো মা হতে পারবে না যদি সিস্ট ভালো না হয়। তাই উনি গোপনে আল্লাহর কাছে বারবার চাইতেন, মাপ চাইতেন মেয়ের ভালোর জন্য, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ কি তবে তাকে ক্ষমা করেনি? মনে মনে ভাবল ফজলুর রহমান। কিন্তু উনি তো নিজের কোনো অন্যায়, কোনো অপরাধ খুঁজে পান না। কখনো মনে পড়ে না উনি কারোর সাথে জেনে শুনে কারোর সাথে কোনো অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে যার শাস্তি তার মেয়েটা পাচ্ছে। সাদাপের চোখ টলমলে পানি দেখে ফজলুর রহমান কোনো কথা বলতে পারলেন না। তাকিয়ে রইলেন সাদাফের দিকে, তারপর বললেন, পুরুষ মানুষের চোখে পানি আসতে নেই। শত কষ্টের মধ্যেও অবিচল থাকতে হয়, শক্ত থাকতে হয়। কারণ নারীদের মন কোমল, তারা কাঁদবে, তাই পুরুষকে শক্ত থাকতে হয়। হুমায়ুন রহমান এমন সময় কেবিনে প্রবেশ করলেন। উনি একটু বাহিরে গিয়েছিলেন, এসে দেখলেন ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে কথাগুলো বলছেন। ফজলুর রহমান সাথে সাথে দেখলেন হুমায়ুন রহমানকে ভিতরে ঢুকতে, বললেন, এসেছেন ভাইজান, আসেন। আপনি বরং বাড়ির সবাইকে নিয়ে চলে যান। হাসপাতালে এত লোক থাকার প্রয়োজন নেই। আমি থাকবো আর সামিহা থাকুক। বাড়িতে তো লোক প্রয়োজন আছে। ডাক্তার কি বলল? ডাক্তারের কেবিন থেকেই তো এলি মাত্র। বলল হুমায়ুন রহমান। কথাটি শুনি সাদাব সাথে সাথে সচকিত হলো। সাদাব জানে না নূরের কি হয়েছে। সাথে সাথে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূরের? ডাক্তার কি বলেছে? এই প্রশ্নটিরই ভয় পাচ্ছিল ফজলুর রহমান, তাই ভাইকে তড়িঘড়ি করে বাড়ির সবাইকে নিয়ে বাসায় যেতে বলেছিলেন। ফজলুর রহমান আমতা করে হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, তেমন কিছু না ভাইজান, টেস্ট রিপোর্ট নর্মাল আছে, তবে ব্যথাটা একটু বেশি, যার কারণে ট্রিটমেন্ট চলছে। কালকের মধ্যেই রিলিজ করে দিবে। হুমায়ুন রহমানের কেমন সন্দেহ হলো। এটা তো ভালো খবর, কিন্তু ফজলুর রহমানের মুখে তেমন হাসি নেই কেন? হাসি খুশি দেখানোর চেষ্টা করছেন, কথাটা হেসেই বলেছেন, কিন্তু চোখ দেখে বোঝা যাচ্ছে চোখ আর ঠোঁটের হাসি যেন মিলছে না। সাদাব সাথে সাথে বলে উঠল, আমি যাব না, তোমরা সবাই চলে যেতে পারো, নূরের সাথে আমি থাকবো। ফজলুর রহমান বললেন, না, তোর থাকতে হবে না। সকালে তোকে আবার অফিসে যেতে হবে, আর সারাদিন তো পরিশ্রম করলি, তার বাসায় গিয়ে রেস্ট কর। সাদাব দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এখানেই থাকবো। বলেছি তো তোমরা সবাই বাসায় চলে যাও, আমি এখান থেকে 1 পাও নড়বো না। ফজলুর রহমান চাচ্ছিল না হসপিটালে উনি ছাড়া আর কেউ থাকুক। কখন ডাক্তার কার সাথে কি কথা বলে ফেলবে উনি চাচ্ছে না এই মুহূর্তে কেউ নূরের এই দুর্বলতা বা অসুস্থতা সম্পর্কে জানুক। জানলে ভেঙে পড়বে বাকি বাড়ির সবাই, অনেক কষ্ট পাবে। সবার কষ্টে নূরের কি হবে সেটা ভেবে ওনার বুক বারবার ধরপড় করে উঠছে, কেঁপে কেঁপে উঠছে। নূর জানতে পারলে কি হবে, নূরকে কি করে সামলাবে, এটা ভেবেই উনি কেঁপে উঠছে বারবার। আর সাদাব জানলে কি করবে? উফ, ফজলুর রহমান আর ভাবতে পারছেন না কিছু। এদিকে সাদাব নূরের মাথায় হাত রেখে মাথার চুলগুলো গুছিয়ে দিতে দিতে মনে মনে ভাবল, কোনো ঝড় তোর আর আমার মাঝখানে আসতে দেব না নূর। যত বড় ঝড় আসুক, যত বিপদ আসুক, আমি সহস্তে সেগুলো মোকাবেলা করব। তোর পর্যন্ত কখনো এগোতে দেব না। রিমার দিকে তাকিয়ে নওরিন আফরোজ বললেন, এদিকে আয়, আমার সাথে তোর সাথে আমার কথা আছে। রিমা বলল, আমার সাথে কথা? কি কথা আম্মু? নওরিন আফরোজ বললেন, আগে আয় আমার সাথে, ওই পাশে চল, সামনে গিয়ে কথা বলবো। রিমা বুঝতেও পারছেন না কি কথা থাকতে পারে। চুপচাপ মায়ের পিছনে পিছনে হেঁটে হেঁটে একটু সামনে চলে গেল। নওরিন আফরোজ থামলেন, থেমে রিমার দিকে তাকিয়ে বললেন, কবে থেকে চলছে সব? রিমা যেন বোকা হয়ে গেলেন। মা আসলে কোন ব্যাপারে বলছে, কি কবে থেকে চলছে, তাই বলল। কি বলছো আম্মু? আমি বুঝতে পারছি না। নওরিন আফরোজ বললেন, এত কচি খুকি তো নোস, বুঝতে পারছিস না তোকে আমি চুপচাপ ডেকে এনে কোন ব্যাপার জিজ্ঞেস করছি? রিমা শুকনো ঢোক গেল, আমতা করে বলল, না, আসলে আমি বুঝতে পারছি না। তুমি কি জিজ্ঞেস করছো আমাকে? কবে থেকে চলছে সাইমনের সাথে এই সব? নিজ কানে শুনেছি, তাই অস্বীকার করার কোনো চেষ্টা আমার কাছে করবি না। আর ন্যাকামি তো একদমই করবি না। ন্যাকামি আমার এখন একদম সহ্য হয় না। রিমা ভয় পেয়ে গেল, পুরো শরীরে যেন কাঁপুনি ধরে গেল। কাঁপতে কাঁপতে বলল, না মানে ওই সাইমন ভাইয়া বলেছে আমাকে পছন্দ করে। নওরিন আফরোজ বললেন, এক থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব। সাইমন বলেছে পছন্দ করে, তুই করিস না? রিমা মাথাটা নত করে ফেলল। তারপরে নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, সরি, ভুল হয়ে গেছে। নওরিন আফরোজ বলল, সব ভুল ভুল হয় না রিমা। একই বাড়িতে থাকিস তোরা, একবার যখন সম্পর্কে জড়িয়ে গেছিস
তোর কি মনে হয় সম্পর্কে থেকে তুই বের হতে পারবি? আর এমনকি সাদাফ আর নূরকে নিয়ে একটা ঝামেলা চলছে, তার মধ্যে যদি তোদেরটাও শুনে চিন্তা করতে পারছিস তোদের বাবাদের অবস্থা কি হবে? সব কিছুর একটা সময় থাকে, মুরব্বীরা করলে জিনিসটা ভালো হয়। কেন তোরা ছেলে মেয়েরা এসব বুঝতে চাস না? আর সাদাব তো তাও বুঝদার ছেলে, সাইমন তো একটা বাচ্চা পুরাই, ও কি পারবে সব ঝড়ঝাপটা সহ্য করতে? এক ধমক দিলেই তো চুপ করে থাকবে। কি এমন বয়স হয়েছে এইসব করার? আর এই বয়সে যদি সম্পর্কে জড়িয়ে গিয়েছিস, তাহলে এক বাড়িতে থেকে কি তোর মনে হয় আর স্বাভাবিক ভাই বোনের সম্পর্ক বজায় রাখতে পারবি? রিমা বলল, সরি আম্মু, ভুল হয়ে গেছে, কিন্তু কোনো কিছু তো প্ল্যান করে করিনি, হয়ে গেছে। নরিন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়লেন। রিমার দিকে তাকিয়ে বলেন, এখন তো বলবি সরি, ভুল হয়ে গেছে। কিছু হলেই তো বাবা মায়ের কথা মনে পড়ে, আগে তো মনে পড়ে না। মাঝখান দিয়ে সাইমন এখন কি করবে আমি সেটাই বুঝতে পারছি না। তুই না হয় মেয়ে মানুষ, তোকে দুটো কথা বলে বাড়িতেই রেখে দিবে। রাগ যদি সব সাইমনের ওপর ঝাড়ে তোর বাবা তখন? যাই হোক, এখন কিছুদিন সবার সামনে ওর থেকে একটু দূরে দূরে থাকিস, বেশি কথা বলিস না, কারণ নজরে যেন তোদের ওপর এখন না পড়ে। একটা ঝামেলা চলছে, সেটা আগে মিটমাট হোক। কথা বোঝাতে পেরেছি? আমি না দেখি, যদি অন্য কেউ দেখতো তখন। আর এভাবে লুকোচুরি করে এখানে ওখানে দাঁড়িয়ে কথা বলিস না। আমাকে বুঝতে দে কি করব, আমাকে জিনিসটা হ্যান্ডেল করতে দে। রিমার সাথে সাথে নরিন আফরোজকে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, থ্যাংক ইউ আম্মু। নরিন আফরোজ বলল, রাতে হুমায়ুন রহমান, সাইমন, রিমা, নরিন আফরোজ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফজলুর রহমান সামিহা বেগমকে চলে যেতে বলেছেন, কিন্তু সামিহা বেগম যেতে নারাজ। মেয়েকে রেখে নরিন আফরোজও যেতে চাইছিল না, কিন্তু সকালে আবার সবার জন্য খাবার নিয়ে আসবে, আর রিমা ও সাইমনকে একা বাড়িতে পাঠানোটা ঠিক হবে না, সে ভেবেই উনি রাজি হয়ে গেলেন। নরিন আফরোজ হেঁটে এসে নূরের মাথায় হাত বুলিয়ে কতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। এখন যেন নূর আর শুধু ওনার মেয়ে না, তার বড় ছেলের বউ। সেই হিসেবে এখন নূরের প্রতি ভালোবাসা ওনার অন্যরকম, ঠিক যেমনটা সাদাফের প্রতি তেমন। নূরের মাথায় হাত বোলাতে বোলাতে সাদাফের দিকে তাকিয়ে বললেন, তুই তো যাবি না জানি, এখানেই থাকবি, তাই খেয়াল রাখিস সব কিছু। নিজের দিকে আগে খেয়াল রাখিস। খাবার গরম করে রেখে গিয়েছি, খেয়ে নিস। অসুস্থ হয়ে পড়লে নূরকে দেখবে কে? সাদাফ নরিন আফরোজের হাত ধরে বলল, ঠিক আছে আম্মু, ঠিক মতো বাসায় যেও, চিন্তা করো না, আমরা আছি এখানে। একে একে সবাই চলে গেলেন। রয়ে গেলেন ফজলুর রহমান, সাদাফ ও সামিহা বেগম। সামিহা বেগম কেবিনেরই আরেকটি বেডে শুয়েছিলেন। নূরের হাত ধরে বসেছিল সাদাফ। সোফায় বসে আছে ফজলুর রহমান। ফজলুর রহমান মনে মনে ভাবছে, যদি সাদাফের সাথে নূরের বিয়েটা এই মুহূর্তে মেনে নেয়, নূর যদি মানা হতে পারে। যদি সাদাফ নূরকে গ্রহণ করতে না চায়, একই বাড়িতে থেকে সাদাফের এই বিহেভিয়ার কি দেখতে পারবে নূর? সহ্য করতে পারবে নূর? যদি সাদাফ নূরকে ভবিষ্যতে কখনো এগুলো নিয়ে খোঁটা দেয়, যদি ছেড়ে দিতে চায়, তখন তো সাদাফ নতুন করে বিয়ে করলে এই বাড়িতেই বউ নিয়ে থাকবে। নূরের কি হবে? নূর এই অপমান মানতে পারবে? উনি যেন আর কিছু ভাবতে পারছেন না। অদূর ভবিষ্যতের কথা ভেবে যেন ওনার মাথা ব্যথায় টনটন করছিল। বারবার শুধু একই চিন্তা, একই বাড়িতে থেকে যদি মেয়েটা কষ্টে থাকে, এই কষ্ট নিজের চোখে দেখবে কি করে ফজলুর রহমান? নূর বা কী করে সহ্য করবে সাদাফের এমন ব্যবহার? এখন তো সাদাফ জানে না, সাদাফ জানলে কি করবে, সেটা ভেবেই টেনশন হচ্ছে ফজলুর রহমানের। কারণ মানুষ মুখে যাই বলুক, সন্তান একটা স্বামী স্ত্রীর জীবনে অনেক বড় একটা ব্যাপার। সারা জীবন সন্তানহীন হয়ে থাকাটা কম বড় ব্যাপার নয়। সাদাফ কি মেনে নিবে নূরের এই দুর্বলতা? সাদাফ এক দৃষ্টিতে তাকিয়েছিল নূরের দিকে। নূর ঘুমাচ্ছে শান্তিতে, যেন এই মুহূর্তে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই। হঠাৎ সাদাফের মোবাইলে রিং বেজে উঠল। ফোনের ভলিউম অল্প, তাও টের পেলেন ফজলুর রহমান। সাদাফ মোবাইলের দিকে তাকিয়ে দেখল সাজিদ, অর্থাৎ আকাশ আহমেদ। সাদাফ নূরের হাতটি হালকা করে ছেড়ে সুন্দর করে বিছানায় রেখে নূরের উপরে একটু চাদর দিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বাহিরে চলে গেল। ফজলুর রহমান তাকিয়ে রইলেন, হঠাৎ সাদাফ বাহিরে চলে যাচ্ছে কেন? এতক্ষণ তো বেহায়ার মতো হাত ধরেছিল, হঠাৎ কি হলো? সাদাফ বাহিরে গিয়ে ফোনটি রিসিভ করে কানে ধরতেই সাথে সাথে সাজিদ বলে উঠল, কিরে, তোর প্রিয়সী সে নাকি হসপিটালে? কি হয়েছে? সাদাফ এখন আর অবাক হচ্ছে না, জানে অবশ্যই নূরের ব্যাপারে খোঁজখবর রেখেছে, তাই বলল, প্রেয়সী না, বিয়ে করা বউ। সাজিদ জোরে শব্দ করে হাসলো, হেসে বলল, ওই তো প্রিয়সীর মতোই, বিয়ে করেই তো ভারী ছাড়া হয়েছিস, তাই এখনো বউ বলা না। তবে
যাই বলিস, তোর বউকে নিজের বউ বলে ডাকতে ভীষণ ভালো লাগে। সাদাব মুচকি হাসলো, তবে ভিতরে ভিতরে রাগে কাঁপছে। সাদাব বলল, অতটুকুই ভাবিস যতটুকু ভাবলে সরি বলার অবকাশ পাবি, পার পেয়ে যাবি। এর চেয়ে বেশি গভীরে গেলে পার পাবি না। নিশ্চয়ই 6 বছর আগের ঘটনা মনে আছে। তুচ্ছ একটা ঘটনার জন্য যদি এত বড় মূল্য তোকে দিতে হয়, তাহলে আমার বউকে নিজের বলে ভাবতে চাইলে কতটুকু মূল্য তোর দিতে হবে সেটা ভেবে তারপরে ভাববি। সাজিদ বলল, সেটা সময় হলে বোঝা যাবে। আপাতত তোর প্রিয়সী, সরি, তোর বউয়ের জন্য শুভকামনা রইল। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর হ্যাঁ, শত্রু হলেও ভালো মনের শত্রু আমি। সব সময় খোঁজ খবর রাখি, তুই তো কোনো খোঁজ খবর রাখিস না। সাদাব রাগে থরথর করে কাঁপছে, একটা কথাও বলতে পারছে না, চুপ করে আছে। সাদাব কথাই নয় কাজে কর্মে বিশ্বাসী, তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করলো। মনে মনে শুধু প্রতিজ্ঞা করলো, ছাড় পেয়েছিলি, কিন্তু এখন আমার বউয়ের কথা একবার শুধু ভাবলেও তুই ছাড় পাবি না। এর জন্য তোকে কঠিন মূল্য দিতে হবে সাজিদ। নূরের দিকে চোখ তুলে তাকানোর অধিকার এই পৃথিবীতে কারো নেই, আমি ব্যতীত। ফোনে কথা শেষ হতেই ফোনটি পকেটে ঢুকিয়ে সাদাব ফিরে গেল অতীতে। সেই দিনের স্মৃতিতে, যেদিন কলেজের অনুষ্ঠান ছিল, লাস্ট ডে ছিল। নূরকে নিয়ে গিয়েছিল সে অনুষ্ঠানে। নূরকে দেখে আগে পরে সব বন্ধুরাই দুষ্টুমি করত, ছোট বউ বলে খেপাতো, দুষ্টুমি করত, ফাজলামি করত। সেটাতে কোনো মাথা ব্যথা ছিল না সাদাবের। নূর দেখতে এতটাই কিউট ছিল, সবাই নূরকে খুব আদর করত, পছন্দ করত। কিন্তু সে অনুষ্ঠানে হঠাৎ করে সাজিদের কুদৃষ্টি নূরের উপর এমনভাবে পড়ে যেটা মেনে নিতে পারেনি সাদাফ। সাদাফের সাথে সাজিদের আগে পরে একটু ঝামেলা ছিল, কিন্তু মাঝখানে ঠিক হয়ে গিয়েছিল সব। সাজিদের চরিত্রের সমস্যা আগে থেকেই ছিল। কলেজের কোনো একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল সাজিদের, তাই ওকে সাদাফ মোটামুটি এড়িয়ে চলত। নূরকে কিছুক্ষণ এর জন্য সবার কাছে রেখে গিয়েছিল। সাবা নূরের সাথে ছিল, কিন্তু নূর জুস খেতে চাওয়ায় সাবা নূরকে দাঁড় করিয়ে রেখে জুস আনতে যায়। সেই সময় সাজিদ এসেই নূরকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসে। নূর ছোটার চেষ্টা করে, কিন্তু সাজিদ ছাড়ে না। হঠাৎ সেদিন অদ্ভুতভাবে সাদাফ লক্ষ্য করে নূরকে কোলে নিয়ে কিভাবে যেন জড়িয়ে ধরে গালির চুমু খেয়ে বারবার বউ বলছিল সাজিদ। নূর ছোটার চেষ্টা করছে, সেটা সাদাফের একদম পছন্দ হচ্ছিল না। বন্ধু আছে বন্ধুর জায়গায়, কিন্তু নিজের বোন, নিজের কাজিন অথবা নিজের পছন্দের কোনো মানুষকে তার বন্ধু এভাবে জড়িয়ে ধরে চুমু খাবে, এটা মেনে নিতে পারেনি। সাদাব দৌড়ে গিয়ে সাথে সাথে নূরকে সাজিদের কোল থেকে ছিনিয়ে নেয় এবং বলে, খবরদার নূরকে বাজেভাবে টাচ করবি না। কথাটা একটু জোরেই বলে, সেটা সাজিদের খুব মাইন্ডে লাগে, খারাপ লাগে। সাজিদ উল্টো প্রশ্ন করে, কি সমস্যা? কেমন করেছি? এমন একটা ভাব করছিস তার জন্য তোর বউকে কোলে নিয়ে চুমু খাচ্ছি। সাদাব উত্তর দেয়, বউ হোক অথবা বোন, এইভাবে কোনো মেয়েকে কোলে নিয়ে চুমু খেলে সেটাকে আদর করা বলে না, সেটাকে অন্য কিছু বলে। নূর মোটেও কমফোর্টেবল ছিল না, ও বারবার তোর কাছ থেকে ছুটতে চাইছিল। তার মানে তো স্পর্শ নূরের ভালো লাগছিল না। এতটুকু বাচ্চা বুঝতে পারে কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ। তাই এত ছোট মেয়ে বুঝতে পারে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ? কেন তুই টাচ করে করে শিখিয়ে দিয়েছিস? প্রশ্ন করলো সাজিদ। কথাটা শোনা মাত্রই যেন মাথায় আগুন জ্বলে উঠেছিল সাদাফের। তবুও হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়েছিল। নূর ভয় পাচ্ছিল, তাই নূর এক হাত দিয়ে সাদাফের বাহাত ধরেছিল, তাই আগে বাড়ছিল না সাদাফ। সাদাফ শুধু মুখ দিয়ে বলেছিল, অতটুকু কথাই বল যতটুকু বললে এর প্রতিক্রিয়া তুই সহ্য করতে পারবি। কথাটি বলার সাথে সাথে সাজিদ ঘুষি লাগিয়ে দিয়েছিল সাদাফের মুখ বরাবর। অমনি সাদাফকে যেন আর কেউ কন্ট্রোল করে রাখতে পারেনি, ইচ্ছে মতো মারেছিল সাজিদকে। সবগুলো ঘুষি শুধু মুখে দিয়েছিল, এমন একটা অবস্থা করেছিল চেহারা যে দেখে চেনার উপায় ছিল না এটা সাজিদ নাকি অন্য কেউ। জ্ঞান হারিয়ে গিয়েছিল সাজিদের। বন্ধুরা অনেক কষ্ট করে আটকায় সাদাফকে। নূর কান্না করে দেওয়ায় নূরকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সাদাফ। এরপরে ঝামেলা যা হবার ফ্যামিলির মধ্যে হয়। বাবাকে তাদের সাথে মিটমাট করে কিভাবে কি করে সাদাফের সাথে আর কোনো কিছু শেয়ার করেনি, শুধু 4 দিনের মধ্যে আমেরিকা পাঠিয়ে দেয়। আমেরিকা যাওয়ার আগে বাবা রুমে ঢুকে বলেছিল এক শর্তে যাবে, যদি নূরকে বিয়ে দেওয়া হয় ওর সাথে। বাবা বলেছিল, অসম্ভব, এটা কি হয় নাকি? এত ছোট বাচ্চা তোর সাথে কিভাবে বিয়ে করবে? তুই একটি বিবাহযোগ্য মোটামুটি পুরুষ মানুষ, নূর ছোট একটা বাচ্চা, 20 বছর তো, তাও তুই বিয়ে কি বুঝিস? নূর কি বুঝে? এভাবে তুই বিয়ে করে এখানে থাকবি, নূরও থাকবে, এটা কি হয় নাকি? তখন সাদাব বলেছিল ঠিক আছে, বিয়ের পর বিদেশ চলে যাবে, নূর বড় হলে তখনই ফিরে আসবে। কিন্তু নূরকে যদি বিয়ে না দেয় তাহলে কোনোভাবেই সাদাব বিদেশে যাবে না। হুমায়ুন রহমান ভেবেছিলেন ছেলে খুব তারা, সেটা উনি জানে, আর এই বিয়ের কেউ জানবে না, বুঝবেও না। 6 বছরে নূর ভুলে যাবে সব। তাই সাদাফের কথা মেনে সেদিন নূরকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে
ছোট লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে সাদাফের কোলে বসেই কবুল পরানো হয়েছিল। কোনো সাইন হয়নি, শুধু কবুল করানো হয়েছিল কাজে ডেকে। কয়েকটা চকলেটের জন্য মেয়েটা কবুল বলে দিয়েছিল, তাও সাদাফের কোলে বসে। সাদাফ মুচকি হাসলো কথাগুলো চিন্তা করে, সে অতীতগুলো চিন্তা করে। সাদাফ একটি দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর মনে মনে ভাবলো যত যাই হয়ে যাক, যেভাবেই হোক সাজিদকে প্রতিহত করতে হবে নূরের ওপর। সাজিদের কেন, স্বয়ং নূরের নিজেকেও নিজের কোনো ক্ষতি করতে দিবে না। সাদাফ ধীরে ধীরে এগিয়ে এলো ক্যাবিনের দিকে। ফজলুর রহমান সোফায় বসেই শুয়ে পড়েছিলেন। সামিহা বেগম ঘুমাচ্ছে বেডে। সাদাব নূরের পাশে একটি চেয়ার নিয়ে আদর্শহা হয়ে নূরের হাতে হাত ধরে বসে রইলেন। তাকিয়ে রইল নূরের দিকে। পরদিন সকাল 9টা। আজ 11টার মধ্যে ডিসচার্জ নিয়ে বাসায় চলে যাবেন ফজলুর রহমান নূরকে নিয়ে। তাই তাড়াহুড়ো করে ফাইলটি নিয়ে ডক্টরের কাছে গেলেন সব ফর্মালিটিস পালন করতে। সাদাব এখনও নূরের বেডে মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে, চেয়ারে বসে ঘুমিয়ে আছে। সামিহা বেগম উঠে নাস্তা রেডি করছে। এভাবে নূরের বেডে মাথা দিয়ে শুয়ে থাকতে দেখে সামিহা বেগমের কলেজাটা যেন জড়িয়ে গেল। উনি তো মনে মনে সাদাবকে ভীষণ ভালোবাসে, মেয়ের জামাই হিসেবে অনেক পছন্দ করে। ওনার তো কোনো আপত্তি নেই সাদাফের কোনো কিছুতেই। উনি বুঝতে পারে না ফজলুর রহমান কেন বারবার এরকম করছেন। এবার বাসায় গিয়ে অবশ্যই কথা বলবেন ফজলুর রহমানের সাথে, কি হয়েছে জানতে চাইবেন। মনে মনে ভাবল সামিহা বেগম। সামিহা বেগম বেডের সামনে এসে দেখলেন নূর পিট করে চোখ খুলছে, তাই আর দাঁড়ালেন না। ভাবলেন মেয়েটা ঘুম থেকে উঠে সাদাফকে দেখবে, তখন ভালো লাগবে। তাই নিজে ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে গেলেন। নূর চোখ খুলে দেখল সাদাফ নূরের বালিশের কাছে মাথা হেলিয়ে শুয়ে আছে। দৃশ্যটি ভীষণ ভালো লাগলো নূরের। নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফের দিকে। হঠাৎ করে ধীরে ধীরে চোখ খুলল সাদাফ, দেখল নূর তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফ মুচকি হাসলো নূরের দিকে তাকিয়ে, তারপর ঘুমো ঘুমো ঘোর লাগা কণ্ঠে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার দিকে এইভাবে তাকিয়ে থেকে তো আমাকে মেরে ফেলবি। নূর তখনও তাকিয়ে মুচকি হাসছে সাদাফের দিকে। সাদাফ বলল, কি হয়েছে, কিছু বলবি? এভাবে হাসছিস কেন? নূর বলল, না কিছু বলবো না। সাদাফ এভাবে বালিশ থেকে মাথা তুলে সোজা হয়ে আড়মোড়া ভেঙে বসে বলল, রিলিজ দেওয়ার সময় হয়ে গেছে, বাসায় যা। বাসায় গিয়ে সুন্দর করে রেস্ট করবি, নিজের যত্ন নিবি, কেমন? ঠিকমতো ওষুধ খাবি, দৌড়াদৌড়ি ছোটাছুটি কিচ্ছু করবি না, চুপচাপ বিছানায় শুয়ে থাকবি। নূর অবাক হয়ে জানতে চাইল, আপনি যাবেন না বাসায়? সাদাফ বলল, অফিসে জরুরি কাজ আছে, সেখানে যেতে হবে, কয়েকদিন সময় দিতে হবে। আমার বউ কি আমাকে ছুটি দিবে কয়েকদিনের জন্য? নূর লজ্জায় চুপ করে রইল। সাদাফ নূরের দিকে তাকিয়ে নূরের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, বাসায় যা, নিজের যত্ন নিস, আমার জিনিসের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। নূর নিচের দিকে তাকিয়ে থেকে বলল, বিয়ে করেছি যেন কেউ আমার যত্ন নিতে না পারে। নিজের যত্ন যদি নিজেই নিব তাহলে বিয়ে করেছি কেন? এই প্রথম নূরের কথা শুনে সাদাফ অবাক হয়ে গেল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর ধীরে ধীরে ফিস করে বলল সাদাফ, যেদিন অনুমতি দিবি যত্ন নেওয়ার, সেদিন থেকে বুঝবি আমার যত্ন কেমন হয়। সেই পর্যন্ত একটু সুস্থ থাকিস, নিজের যত্ন নিস একা একা। নূরকে দুপুরে খাইয়ে দিয়ে রেস্ট করার জন্য রুমে রেখে গেলেন নরিন আফরোজ। নূর ঘুমাচ্ছে। হুমায়ুন রহমান নিজ রুমে বসে ভাবছে ফজলুর রহমান আসলে কি লুকাচ্ছে। হসপিটালে যখন কথা বলছিল কেন জানি মনে হচ্ছিল চোখ বলছে এক কথা, মুখে বলছে আরেক কথা। ভাইকে ছোটবেলা থেকে চেনে হুমায়ুন রহমান, তাই বুঝতে পারছে কিছু একটা আছে যা ফজলুর রহমান কারোর সাথে কখনো শেয়ার করছে না এখনো। মনে মনে ঠিক করলেন আজকে কথা বলবেন ফজলুর রহমানের সাথে, কি হয়েছে জানতে চাইবেন। যেহেতু নিজে থেকে বলছে না, তাই বড় ভাই হিসেবে নিজেই জিজ্ঞেস করতে হবে। এদিকে ফজলুর রহমান দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ পর অফিসে যাবে। এমন সময় সামিহা বেগম এসে সামনে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, আপনি সাদাফের সাথে এমন করছেন কেন? কি করেছে সাদাফ শুনি? ফজলুর রহমান হঠাৎ সামিহার করা প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেলেন, বললেন, এমন করছে মানে কি? কি করেছি সাদাফের সাথে? এই যে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলেন আপনার মেয়েকে বিয়ে করেছে বলে। ছেলেটা কি একা বিয়ে করেছে আপনার মেয়েকে? কবুল বলেনি আপনার মেয়ে? ও কি ভালোবাসে না? তাহলে শাস্তি একা ছেলেটা কেন পাচ্ছে? বললেন সামিহা বেগম। ফজলুর রহমানের যেন আত্মাটা কেঁপে উঠল। সামিহা বেগমের দিকে তাকিয়ে রইলেন, উত্তর দিতে পারলেন না। বলতে চাইছিলেন, বারবার শাস্তি তো আমার মেয়ে পাচ্ছে, না জানি কোন পাপের শাস্তি পাচ্ছে। সাদাব তো শুধু বাড়ির বাহিরে, আমাদের মনের বাহিরে না। কিন্তু আমার মেয়ের কপালটা পুড়ে গেল সামিহা, আমি কাউকে বলতে পারছি না। কিন্তু বলতে পারল না কথাগুলো। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাড়ির বাইরে গেলে সমস্যা নেই, এক সময় বাড়ির ভেতরে আসবে, ওর নিজের বাড়ি। এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। নূরের যত্ন নিও, নূরের খেয়াল রেখো। মেয়েটা অসুস্থ, দেখো যেন আবার
ব্যথা না ওঠে। হয়তো বলবে না, চেপে যাবে, তোমরা বারবার গিয়ে জিজ্ঞেস করবে। সামিহা বেগম অবাক হয়ে চেয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। কোনো কথার কোনো উত্তর ভাবতে লাগলেন, কিন্তু কেন যেন বিষণ্ণ মনে হলো ফজলুর রহমানকে। তাই আর ঘাটালেন না, চুপচাপ উনি রুম থেকে বাহিরে বের হয়ে চলে গেলেন। ফজলুর রহমান মনে মনে ভাবলেন, সবাই যখন জানবে নূরের এই সমস্যা, সবাই সহানুভূতি জানাবে। মেয়েটা যে আরও ভীষণ কষ্ট পাবে। মানুষ যখন মানুষের দুর্বলতা নিয়ে সহানুভূতি জানায়, কষ্টটা যে দ্বিগুণ বেড়ে যায়। সেগুলো হয়তো মানুষ বুঝতে পারে না। তারা ভাবে তারা সহানুভূতি জানাচ্ছে, কিন্তু সহানুভূতি জানানোর বায়নায় যে তাকে আরও বেশি কষ্ট দিয়ে ফেলছে, সেটা মানুষ বুঝতে পারে না। আল্লাহ না করুক, যদি সত্যি সত্যি মেয়েটার সাথে এমন ঘটনা ঘটে যায়, যদি অপারেশন করতে হয়, তাহলে হয়তো মেয়েটা কোনোদিনও মা হতে পারবে না। সাদাফ কি মেনে নেবে? যদি সাদাফের ভিতরে সন্তানের চাহিদা জন্ম নেয়, তখন তো মেয়েটা অনেক কষ্ট পাবে। দুঃখে দুঃখে মরবে আমার মেয়েটা।